হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এ এবিটিএ টেস্ট পেপার 2022 যেটা বেরিয়েছে নতুন, সেই টেস্ট পেপারের এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা সহকারে সমাধানে আলোচনা করব। কারণ দেখে নাও, প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে এরকম অনেক ভিডিও পেয়ে যাবে। 4টের মধ্যে একটা অপশন এটা রাইট, এটা রাইট, এটা বলে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি এমসিকিউর ওই প্রশ্নগুলোর ব্যাখ্যাটা কি, কেন ওই উত্তরটাই হলো, ওই অপশনটাই কেন হলো, তার সমাধান কি, এরকম ভিডিও তুমি খুব কমই হয়তো ইউটিউবে পাবে। সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিও, যে সমস্ত ভিডিও করি, সমস্ত ভিডিও এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা সহকারে কেন এই অ্যান্সারটা আসলে তার সমাধান করছে, এই কারণে তোমাদের সমাধানটা জানতে হবে। কারণ পরীক্ষা যে হুবহু এই এমসিকিউ প্রশ্ন আসবে এটা নাও হতে পারে, কিন্তু যদি সমাধান করা থাকে, যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে এমসিকিউ প্রশ্নের, তাহলে এই কনসেপ্টে অন্য কোশ্চেনে তুমি সহজ সমাধান করতে পারবে। সেই জন্য শুধু এমসিকিউ মুখস্থ করো না, বারবার তোমাদের বলছি। তো শুধু এবিটিএ টেস্ট পেপার যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো শুধু মুখস্থ করো না, কেন সেই উত্তরটা হলো, অর্থাৎ এই প্রশ্নের উত্তর যে এইটাই হবে, কেন হলো, সেইগুলো তার ব্যাখ্যা, তার সমাধান অবশ্যই তোমাদের জানতে হবে। এই ব্যাখ্যা সহকারে আমি প্রত্যেকটা ভিডিও করে থাকি। আজকে আমি তোমাদের স্টার্ট করব পেজ নাম্বার 307 থেকে। 307 নম্বর পেজের যে এমসিকিউ কোশ্চেন আছে এবিটিএ টেস্ট পেপার, যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার নেই তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যাবে, সেখানে প্রত্যেকটা যেই পেজ সমাধান করাবো সেই পেজের পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে আমি আজকে 307 নম্বর পেজের যে এমসিকিউ প্রশ্ন আছে তার প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহকারে, সমাধান সহকারে আলোচনা করবো। সেই জন্য ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হবে, কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা নতুন থাকো অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তাহলে প্রথম প্রশ্নটা দেখেন কি আছে। 1 নম্বর প্রশ্ন, মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি থার্মোস্ফিয়ার। তো সঠিক উত্তরটা কি হবে দেখে নাও। একের সঠিক উত্তর কি হচ্ছে, একের দেখে নাও 1.1। ওকে, 1.1 অপশন ডি থার্মোস্ফিয়ার। অপশন ডি কে দেখে নাও, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এর আর একটা নাম হচ্ছে, এটা হচ্ছে কি আয়নোস্ফিয়ার। দেখে নাও, এই বিশেষ করে এই স্তরেতে, বায়ুমণ্ডল এই স্তরেতে যে রেডিও তরঙ্গ প্রতিফলিত হতে পারে। কেন আবার আয়নোস্ফিয়ার বলা হয় এটাকে? কারণ কি এই স্তরে কি হচ্ছে, রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূমি দেওয়ার ফিরে আসে, সেই জন্য এটাকে আয়নোস্ফিয়ার বলা হয়। যা আমরা বিভিন্ন রেডিও কমিউনিকেশন করে বিভিন্ন জায়গায় যে সঞ্চার ব্যবস্থা করা হয় সেটা কিন্তু এই আয়নোস্ফিয়ারের উপরে। তাহলে এটা আর একটা কোশ্চেন আসতে পারে এখান থেকে, যে কোন স্তরে থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, বা যে যোগাযোগ বা সঞ্চার ব্যবস্থার জন্য বায়ুমণ্ডলের কোন স্তর ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। আর এই স্তরেই মেরুজ্যোতি দেখা যায়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 1.2 নম্বর কোশ্চেনে দেখুন কি বলছে। একটি আদর্শ গ্যাসে প্রতি একক আয়তনে লিটারে মোল সংখ্যা, অর্থাৎ এখানে কি বলছে, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে লিটারে মোল সংখ্যা কত হবে দেখে নাও। অপশনগুলো কি আছে দেখে নাও। 1.2 কোশ্চেন। অপশন এ বলছে দেখে নাও কি পিআরটি, অপশন হচ্ছে পিটি বাই আর। অপশন বিটা কি বলছে দেখে নাও, পিআরটি। ওকে, পিআরটি। অপশন সিটা দেখে নাও কি বলছে। অপশন সিটা বলছে এখানে দেখে নাও আরটি বাই পি। অপশন ডিটা কি বলছে দেখো, পি বাই আরটি। তা কোনটা সঠিক হবে দেখে নাও। আমরা জানি কি আদর্শ গ্যাস সমীকরণ এন মোল আদর্শ গ্যাসের সমীকরণ, সেটা কি জানি, পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে বা এন হচ্ছে কি মোল সংখ্যা, এন ইকুয়াল টু পিভি বাই আর টি। এবার এখানে কোশ্চেনে বলেছে কি একক আয়তনে, তাহলে ভি ইকুয়াল টু 1। তাহলে ভি ইকুয়াল টু যদি 1 হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি, এন ইকুয়াল টু পি বাই আর টি। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, পি বাই আর টি। তাহলে অপশানটা দেখো কি আছে, এটা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পি বাই আর টি, এটা হচ্ছে সঠিক উত্তর।
ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাওয়া যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 1.3 কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে, দেখে নাও কি বলছে। 4 মোল KClO3 কে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেন বা O2 এর পরিমাণ হবে। 4 মোল KClO3 কে উত্তপ্ত করলে কত মোল অক্সিজেন পাওয়া যায়? সোজা হিসাব, 4 মোল KClO3 কে উত্তপ্ত করলে কত মোল অক্সিজেন পাওয়া যাবে। অপশানগুলো কী হবে সেটাও লিখে দিচ্ছি, উত্তরটা কী হবে আমি সমাধান তোমাদের করে দিচ্ছি, খুব সহজ একদম, দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার কত আছে? 1.3, অপশান এটা কী বলছে দেখে নাও। অপশান এ, কোশ্চেন নাম্বার 1.3 অপশান এ হচ্ছে কি দেখে নাও, বলছে 6 মোল, 3 মোল, 2 মোল, 4 মোল। 6 মোল, অপশান বি 6 মোল, তারপর হচ্ছে কি 3 মোল, অপশান সি 2 মোল, অপশান ডি 4 মোল। ওকে, আগে আমাদের একটা রাসায়নিক সমীকরণটা জানতে হবে। এর রাসায়নিক সমীকরণটা কি? যদি আমরা KClO3 কে উত্তপ্ত করি কি পাবো? এটা যখন আমরা উত্তপ্ত করি এটা বিভাজিত কী হবে? KCl উৎপন্ন হবে প্লাস অক্সিজেন উৎপন্ন হবে। ওকে, এবার এটাকে আমরা ব্যালেন্স করতে হবে, তাই না? প্রথমে O3টা দেখে নিই, KCl তো একসঙ্গে আছে, O3 আছে, O2 আছে, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য কী করবো আমি দেখে নাও। এখানটায় 2 দিলাম, 3 দুগুণে 6, আর এখানটায় 3 দিলাম, 3 দুগুণে 6। এই যে সামনে দিয়েছে KClO3 সামনে দিলাম, এর সামনে দিলাম, এইগুলো হচ্ছে মূল সংখ্যা, এইগুলো হচ্ছে কি মূল সংখ্যা। ওকে, তাহলে 2 KClO3 হলো, 3 O2 হলো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, KCl দুটো করে আছে, এখানে 2 দিয়ে দিলাম, দেখে নাও ব্যালেন্স হয়ে গেছে সমীকরণটা। তাহলে এটা ব্যালেন্স হয়ে গেছে। এবার এখান থেকে আমরা কি বুঝতে পারছি? 2 মোল KClO3 কে উত্তপ্ত করলে O2 উৎপন্ন হয় কত মোল দেখে নাও। আমি 2 মোল, এখানে 2 আছে মানে এটা মূল সংখ্যা, 2 মোল KClO3 কে উত্তপ্ত করলে কত মোল অক্সিজেন পাওয়া যাচ্ছে দেখে নাও, 3 মোল উৎপন্ন হয়, 3 মোল। তাই না, সহজ হয়ে গেল তাই না? তাহলে আমরা যদি 2 মোল KClO3 কে উত্তপ্ত করে 3 মোল অক্সিজেন পাই, তা 4 মোলকে উত্তপ্ত করলে কত পাওয়া যাবে? সহজ, এটা কোশ্চেন আমার মুখে হয়ে যায় তাই না? 2 মোল শুধু সমীকরণটা লিখলেই হয়ে যাবে। 2 মোল KClO3 কে উত্তপ্ত করে 3 মোল অক্সিজেন পাচ্ছি, তাহলে এখানে বলছে কি কোশ্চেন 4 মোলকে উত্তপ্ত করতে, 4 মোলকে উত্তপ্ত করলে ডবল হয়ে যাবে। 2 মোলের জন্য 3 মোল পাবো অক্সিজেন, 4 মোলের জন্য তাহলে কি হবে? 6 মোল হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান এ 6 মোল। এইটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে এরকমভাবে করতে পারি, 1 মোল KClO3 কে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয় 3/2, আর 4 মোলের জন্য পাওয়া যাবে কত? 3/2 × 4, 2 দুগুণে 4, আর 3 দুগুণে 6 মোল। যদি এইটা তোমাকে 2 নম্বরের অঙ্ক দিয়ে দেয় তাহলে সেখানে তোমরা এইভাবে সমাধান করবে, 2 মোল KClO3 আগে সমীকরণটা লিখবে, তারপরে লিখবে 2 মোল KClO3 কে উত্তপ্ত করলে O2 উৎপন্ন হয় 3 মোল, 1 মোল উত্তপ্ত করলে পাবো 3/2, আর 4 মোলের জন্য পাবো 3/2 × 4 = 6 মোল। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে অপশানটা হচ্ছে কি অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটায় আমরা যাবো। পরের কোশ্চেনটা দেখুন কি আছে। কোশ্চেন নাম্বার 1.4 কি বলছে দেখেন, ABCD 4টি মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5, 1.4, 3.5 ও 1.3। এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? খুবই সহজ, একদম বেসিক কোশ্চেন একদম। আমি তোমাদের সহজ করে সমাধান করে একদম বুঝিয়ে দেবো যে কেন কোনটা উত্তর হবে। তাহলে প্রথমে দেখে নাও, অপশানগুলো আমি লিখে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1.4 কি বলছে? অপশান এ। অপশান এ বলছে, দেখে নাও অপশান এ হচ্ছে কি দেখে নাও, বলছে ডি। দেখে নাও কোশ্চেন নাম্বার কত হচ্ছে 1.4, অপশান এ হচ্ছে DCAB, DCAB। ওকে, অপশান এ বি সি ডি, অপশান এ হচ্ছে ডি, অপশান বি হচ্ছে সি, অপশান সি হচ্ছে এ, অপশান ডি হচ্ছে বি। এখানে প্রত্যেকটা মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি লিখছি, দেখে নাও এ বি সি ডি। ওকে, তাহলে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত বলছে? 1.5, 1.4। দেখে নাও 1.5 এটা হচ্ছে মিউ,
ওকে মিউ এ আমি এখানে এইভাবে দিচ্ছি, দেখো মিউ এ, এটাকে লিখছে মিউ বি 1.5, মিউ বি। পরেরটা বিটার হচ্ছে কত দেখে নাও 1.4, এটা হচ্ছে কি মিউ সি 3.5, আর মিউ ডি হচ্ছে কত দেখে নাও 1.3। এগুলো প্রতিসরাঙ্ক বলে দিয়েছে। কোশ্চেন কি বলেছে দেখে নাও, কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হবে, এবং আমরা জানি কি, এখানে লিখে দিচ্ছি, আমরা জানি ভি হচ্ছে সি বাই মিউ। অর্থাৎ কনসেপ্টটা দেখে কি আছে, কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। তাহলে একটা মাধ্যম আছে, আলো এভাবে বায়ু মাধ্যমে যাচ্ছে, যেতে এই মাধ্যমে প্রবেশ করলো, তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ধরলাম মিউ, এটা হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে বায়ু মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এবারে আলো বা যে কোনো তরঙ্গ, যে কোনো বস্তু বায়ু মাধ্যমে যেই বেগে যাবে, অন্য কোনো মাধ্যমে তার থেকে ডেন্সার মাধ্যমে, ঘন মাধ্যমে তার থেকে স্পিড বেশি যাবে না কম যাবে। বিশেষ করে তুমি ভেবে নাও যে বায়ু মাধ্যমে এমনি রোডেতে যত স্পিডে দৌড়াতে পারবে, 1 কোমর জলের মধ্যে তুমি কি সেই স্পিডে দৌড়াতে পারবে? দৌড়াতে পারবে না, তাই না? বা তত স্পিডে যেতেও পারবে না। কারণ কি, মানে বায়ুর থেকে জল মাধ্যম হচ্ছে ডেন্সার, ঘন মাধ্যম আমাকে বাধা থাকবে। যত মাধ্যম ঘন হবে তত বাধা বাড়বে, আর বাধা বাড়লেই রোধ মানে কী হবে, বেগ কমে যাবে, স্পিড কমে যাবে। তাহলে এখান দেখে নাও ভি প্রপোর্শনাল টু সি বাই মিউ। তাহলে মিউ যার যত বেশি, দেখে নাও মিউ যার যত বেশি বেগ তার তত কম, তাই না? বেগ তার তত কম। আর মিউ যার যত কম বেগ তার তত বেশি। ভালো করে বুঝে নাও, কোনো মাধ্যমের ঘনত্ব যদি বৃদ্ধি পায় বেগ তত কমে যাবে। একদম বেসিক থেকে বলেছি, দেখে নাও কোনো মাধ্যমের ঘনত্ব যত বাড়বে তার বেগটা তত কমে যাবে, আর কোনো মাধ্যমের ঘনত্ব যত কমবে বেগ তত বৃদ্ধি পাবে। তাহলে এই চারটের মধ্যে কার প্রতিসরাঙ্ক সব থেকে কম? সেটা হচ্ছে কি ডি, দেখে নাও ডি মাধ্যমের 1.3। তাহলে এইটা আছে কি, এই প্রতিসরাঙ্ক সব থেকে কম, দেখেন 1.5, 1.4, 3.5। তার সব থেকে কম প্রতিসরাঙ্ক কোনটার? ডি মাধ্যমটার। তা যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কম হবে সেই মাধ্যমের বেগ তত বেশি হবে। তাহলে এই চারটের মাধ্যমের মধ্যে সর্বাধিক বেগ কোন মাধ্যমে হবে? ডি মাধ্যমে। ওকে, তাহলে অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার দেখে নাও 1.5 এর কোশ্চেন বলছে কি, কোনটি তড়িৎচুম্বকীয় রশ্মি নয়? খুব সুন্দর কোশ্চেন, সেম কোশ্চেন কিন্তু ক্লাস 12-এও ছিল। এটা সেম ক্লাস 12-এও কিন্তু এই কোশ্চেনটা ছিল। তাহলে এই কোশ্চেনে বুঝতে আছে কত গুরুত্ব আছে। কি বলছে কোশ্চেনটা দেখে নাও 1.5, কোনটি তড়িৎচুম্বকীয় রশ্মি নয়? কোনটি তড়িৎচুম্বকীয় রশ্মি নয়? অপশানগুলো আমি লিখে দিচ্ছি এবং এর ব্যাখ্যাটাও আমি বুঝিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। আমি চেষ্টা করব যে ফেব্রুয়ারি যে মাসটা চলছে এই মাসের মধ্যে তোমাদের টেস্ট পেপারের পুরো ব্যাখ্যা সহকারে সমাধান আপলোড করে দেওয়া ভিডিও, যাতে করে তোমার পরীক্ষার আগে প্রত্যেকটা সমাধান বুঝতে পেরে যাও। ব্যাখ্যা সহকারে ভিডিওগুলো দেখে নিয়ে যে কোনো, আমি বলছি যে আমরা যে এমসিকিউ ভিডিওগুলো করছি এবিটি এর, এইগুলো যদি ভালো করে ফলো করো, ফাইনাল পরীক্ষায় দেখবে তুমি প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেনে অ্যান্সার করতে পারছো। হয়তো এই কোশ্চেনে রিপিট হচ্ছে না, কিছু কোশ্চেনে রিপিট হবে, কিছু কোশ্চেন রিপিট হবে না, কিন্তু যেহেতু তোমার নলেজ ক্লিয়ার বা কনসেপ্টটা ক্লিয়ার আছে পুরো প্রত্যেকটা কোশ্চেন, সেই জন্য এই কনসেপ্টের বেস করে অন্যগুলো তুমি অ্যান্সার দিতে পারবে। তুমি ট্রাই করে দেখো, তুমি ভিডিওগুলো দেখে দেখো, এবং পরীক্ষার সময় কেমন পরীক্ষা হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার কত আছে 1.5। অপশানগুলো আগে লিখি। ওকে, অপশানটা কি বলেছে দেখে নাও। অপশানটা হচ্ছে কি, এখানে বলেছে দেখে নাও এক্স রশ্মি। অপশান বি হচ্ছে কি আলফা রশ্মি। অপশান সিটা কি বলছে দেখে নাও, আলফা রশ্মির পর গামা রশ্মি। অপশান ডি হচ্ছে কি মহাজাগতিক রশ্মি। ওকে, কি বলেছে দেখে নাও, কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? এই যে চারটি অপশন আছে এর মধ্যে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? তার তড়িৎচুম্বকীয় তরঙ্গ হতে গেলে কি, তরঙ্গ যদি না হয় তার মানে তার ভর থাকবে। প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ভর নেই, এটা ভালো করে মনে রাখবে। যেই সমস্ত তরঙ্গকে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলি তার কিন্তু ভর নেই, যেমন গামা রশ্মি,
ওকে, তারপর হচ্ছে এক্স রশ্মি, এইগুলো কোনো ভর নেই, এইগুলো ফোটন কণা, তাই না? তাহলে এইগুলো হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কারণ এর নিজস্ব কোনো ভর নেই। তা যার ভর নেই সেইটা হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে আমরা এখানে দেখি এক্স রশ্মি, তাহলে অবশ্যই ফোটন কণা, এটা ফোটন কণার স্রোত, তাহলে এইটা হবে না, তাহলে এটা অপশান, এটা হচ্ছে অপশান এ। ওকে, তাহলে এটা তড়িৎচুম্বকের তরঙ্গ। তারপরে গামা রশ্মি, এটা তড়িৎচুম্বক তরঙ্গ। মহাজাগতিক রশ্মি, এটা তড়িৎচুম্বক তরঙ্গ। বাকি পড়ে আছে যে আলফা রশ্মি। আলফা রশ্মি কি? আলফা রশ্মি কি দ্বি আয়নীয় হিলিয়াম কণা, তাই না? আলফা রশ্মিটা অ্যাকচুয়ালি কি দ্বি আয়নীয় হিলিয়াম কণা, হিলিয়াম কণা স্রোত। তাহলে হিলিয়াম কণাতে ভর আছে, আমরা এর ভর বলে কি দুটি প্রোটনের ভরের সমান, তাই না? দুটি প্রোটনের ভরের সমান, তাহলে এটা তো ভর আছে। তাহলে যার ভর আছে তার কোনোটা কি হচ্ছে সেটা তড়িৎচুম্বক রশ্মি নয়। যেমন ক্যাথোড রে, ক্যাথোড রে হচ্ছে কি ইলেকট্রনের স্রোত, তাহলে এটাও তড়িৎচুম্বকের তরঙ্গ নয়। বিটা রশ্মি, এইটাও তড়িৎচুম্বকের তরঙ্গ নয়, কারণ এটাও ইলেকট্রনের স্রোত। বিটা হচ্ছে কি ইলেকট্রনের স্রোত। তাহলে দেখে নাও এক্সাম্পল হিসেবে দেখে নাও, যার যে সমস্ত কণার ভর আছে সেই সমস্ত কণা কখনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ হবে না। এক্সাম্পল স্বরূপ আলফা, বিটা এইগুলো, তারপরে ক্যাথোড রশ্মি, এইগুলো সবই হচ্ছে কি মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, কারণ এগুলো হচ্ছে কি এদের ভর আছে নির্দিষ্ট। তাহলে এক্স রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কারণ এর ভর নেই, ফোটন কণার স্রোত। গামা রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর কোনো ভর নেই। মহাজাগতিক রশ্মি, এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর কোনো ভর নেই। সঠিক উত্তর তাহলে কোনটা হচ্ছে অপশান বি। অপশান বি ইজ রাইট অ্যান্সার। আলফা রশ্মি হচ্ছে কি এটা হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। অন্য একটা এরকম সেম কোশ্চেন ছিল, কিন্তু অপশানটা একটু চেঞ্জ ছিল, আলফা রশ্মির জায়গায় বিটা রশ্মি ছিল সেটাই। তা দেখেন এই কনসেপ্ট আমি এইটাই বারবার বলি, হয়তো তোমাকে এই অপশানটা চেঞ্জ আলফা জায়গায় বিটা করে দিল, তারপরে তুমি কি বুঝতে পারবে না যে তোমার অ্যান্সারটা কী হবে। তাহলে মেন কনসেপ্টটা কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ হতে গেলে মাস লেস হতে হয়, মাস থাকলে হবে না, ফোটন কণা হতে হবে। ওকে, তাহলে আমরা জানি আলফা রশ্মির ভর আছে, সেই জন্য এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হবে না। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1.6 কি বলছে দেখে নাও। লেন্সের বক্রতা কেন্দ্র, লেন্সের বক্রতা কেন্দ্র দেখে নাও, বলেছে কি লেন্সের বক্রতা কেন্দ্র অপশান এ একটি, অপশান বি দুটি, অপশান সি তিনটি, চারটি। তাহলে দেখে নাও কি বলছে কোশ্চেনটায়। কোশ্চেন নাম্বার 1.6, অপশান এ একটি, অপশান বি দুটি, অপশান সি তিনটি, অপশান ডি চারটি। তাহলে আমাকে একটা লেন্স আঁকতে হবে, লেন্সটা আমাকে দেখতে হবে লেন্স কেমন কি থাকে। হয় উত্তল লেন্স বলতে পারি, নাহলে অবতল লেন্স। চিন্তার কোনো বিষয় নাই স্যার কোশ্চেন অ্যান্সারটা কী হবে, তুমি যতটুকু পড়েছো তার মধ্যেই অ্যান্সার তুমি করতে পারবে। কনফিডেন্টটাকে হাই করো, তোমার কনফিডেন্টটাকে বুস্ট আপ করো, নিজেকে মোটিভেট করো। ওকে, নিজেকে মোটিভেট করে যতটুকু তোমার পড়া হয়েছে সেই সিলেবাসটাকে একটা টাইম টেবিল মেনটেন করে পড়ো। আমি তোমাদের দেখে নাও একটা আমি কিছুদিন আগে তোমাদের আমি টাইম টেবিল দিয়েছিলাম, পরীক্ষার 1 মাস আগে, শেষ 1 মাসে তুমি কিভাবে তোমার পড়াশোনাটা হবে তার উপর একটা আমি টাইম টেবিল করেছি। সেই টাইম টেবিলটা অবশ্যই তোমরা ফলো করবে। যদি তুমি ভিডিও দেখতে, ভিডিওর জন্য তুমি এই ভিডিও ডেসক্রিপশনে যাও, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, বা তুমি আমার সায়েন্স ভিডিও চ্যানেলে যাবে, সেখানে ভিডিও সেকশানে গিয়ে দেবে, নিচের দিকে আসবে, সেখানে তুমি পেয়ে যাবে মানে পরীক্ষার শেষ 1 মাস কিভাবে পড়াশোনা করবে। টোটাল 12 ঘন্টা তুমি পড়তে হবে, অথচ ঘুম তোমার দিনে 6 ঘন্টা হয়ে যাবে, গল্প বন্ধুদের সঙ্গে করতে পারবে, টিভিও দেখতে পারবে, মোবাইলও ঘাঁটতে পারবে, তার সত্ত্বেও তুমি কিন্তু 12 ঘন্টা পড়তে পারবে। এমনভাবে আমি টাইম টেবিলটা বা রুটিন তৈরি করেছি, ডেলি রুটিনটা, সেটা তুমি যদি ফলো করো, আমি বলছি তুমি 100% তোমার পরীক্ষার আগেই তুমি সিলেবাস শেষ করে দিতে পারবে। তো যারা দেখুনি অবশ্যই এই ভিডিওটা আগে দেখবে যে কিভাবে আমি ডেলি টাইম মেনটেন করব পড়ার জন্য। ওকে, তাহলে দেখে নাও, তাহলে একটা লেন্স হচ্ছে, লেন্সে দেখে নাও এখানে বক্র তল কেমন, আমরা যদি ডট ডট করে দেখি আর এই দিকে যদি দেখি, যেন মনে হচ্ছে দুটো বৃত্তকে ওভারল্যাপ করে দিলে তাদের মিডল অংশটা কেটে নিয়ে নিলে সেটা লেন্স হয়ে যাচ্ছে। তাহলে এই বক্রতার জন্য এই বাঁকের জন্য একটা বৃত্ত, আর এই বাঁকের জন্য একটা বৃত্ত। আমরা জানি কি প্রত্যেকটা বৃত্তর একটা করে কেন্দ্র থাকে, ব্যাসার্ধ থাকে, তাই না? তাহলে তুললাম এইটা, তাহলে এই বাঁকের জন্য এইটা, আর এই বাঁকের জন্য এইটা। তাহলে এখানে কটা ব্যাসার্ধ পাচ্ছি? দুটো। যেহেতু দুটো বাঁক আছে দেখে নাও লেন্সে, দেখে নাও এখানেও একই জিনিস, এটা। তাহলে এর জন্য এইটা কেন্দ্র হবে, আর এর জন্য এইটা কেন্দ্র হবে। তাহলে আমরা কটা পাচ্ছি? দুটো পাচ্ছি, তাই না?
এখানে এটাকে C1, এটা C2 বলে থাকি। তাহলে একটি লেন্সের হোক সেটা উত্তল হোক সেটা অবতল, সেটা দুটো গোলকের অংশ, তাই না? দেখে মনে হচ্ছে কি দুটো গোলকের অংশ, আর প্রত্যেকটা গোলকের কি একটা ব্যাসার্ধ থাকবে, একটা বৃত্ত বা একটা গোলক বলি, তাহলে একটা ব্যাসার্ধ থাকবে। তাহলে দুটো গোলক হলে দুটো ব্যাসার্ধ থাকবে। তাহলে দুটো গোলকের অংশ, একটি লেন্স দুটি গোলককে নিয়ে গঠিত হয়, সেই জন্য দুটো বক্রত ব্যাসার্ধ থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি দেখে নাও, অপশান বি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। তা দেখে নাও, এই কনসেপ্টগুলো কিন্তু ভালো করে তোমাদের ক্লিয়ার করতে হবে। আর এইগুলো যদি বুঝতে পারো, দেখবে পরের এমসিকিউগুলো, পরের পেজে এমসিকিউ করাবো, সেইগুলো খুব সহজে তুমি অর্ধেক কোশ্চেনের উত্তর বলে দিতে পারবে। সেই জন্য আমি যেইভাবে বোঝাচ্ছি তোমাদের, সেইভাবে নিজে বোঝার চেষ্টা করো, খাতায় ভালো করে লিখবে, নোট তৈরি করবে, আর সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 1.7। কী বলছে দেখে নাও, 5 মিনিট ধরে 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ হবে। মোট আধানের পরিমাণ কত হবে? কত মিনিট বলে দেখে নাও, 5 মিনিট। ওকে, 5 মিনিটে 6 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে কত আধান প্রবাহিত হবে? খুবই সহজ, একদম পাতি কোশ্চেন, ডাইরেক্ট ফর্মুলাতে অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 1.6, অপশানগুলো আমি লিখে দিচ্ছি, দেখে নাও অপশানটা কি বলছে, কত আধান প্রবাহিত হবে। অপশান এ 1000 কুলম। অপশান বি বলছে দেখে নাও কত, 1200 কুলম। অপশান সিটা বলছে কত দেখে নাও, 1400 আর 1800 আছে, 1400 কুলম। অপশান ডি 1800 কুলম। 5 মিনিটে টাইমটা কত বলেছে, টি ইকুয়াল টু 5 মিনিটস। ওকে, 5 মিনিটে কত কারেন্ট কত যাচ্ছে দেখে নাও, 6 অ্যাম্পিয়ার। 6I ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে এই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে 5 মিনিট বা সেকেন্ডে যদি কনভার্ট করি, 5 × 60। 1 মিনিট বা 60 সেকেন্ড, তার 5 মিনিটে 5 × 60, এটা আমি গুণ আকারে রাখলাম। তাহলে অতএব আমরা জানি, ওকে, আমরা কিছু জানি না, তাই না? তোমরা হয়তো ভাবছো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যে আমরা জানি, আর তোমরা হয়তো বলছো যে আমরা কিছু জানি না। মানে এরকম স্টুডেন্ট অনেকেই বলে, যখন পড়ায় আমরা জানি, স্যার আমরা কিছু জানি না, তাই না? এটা একটা চলে আসতে যায়। আমরা জানি কি I ইকুয়াল টু Q/T। তোমরা লিখবে আমরা জানি না, এই জানছি। ওকে, I ইকুয়াল টু Q/T, তাহলে বা Q ইকুয়াল টু IT, যেখানে Q হচ্ছে আধান বা চার্জ, T হচ্ছে টাইম, I হচ্ছে কারেন্ট। তাহলে মান বসিয়ে দিই, I এর মান কত আছে 6 ইন্টু T এর মান কত আছে দেখলাম 5 ইন্টু 60। তাহলে দেখে নাও কত হচ্ছে 5 6 30, দেখে নাও 5 6 30, আমি বসিয়ে দিই 30 ইন্টু 60। তাহলে কত হচ্ছে দেখে নাও 3 6 18, 1800 কুলম, 1800 কুলম টোটাল। 5 মিনিটে যদি 6 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত, তাহলে হচ্ছে কি 5 মিনিটে 1800 কুলম আধান প্রবাহিত হবে। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। সিম্পল দেখে নাও, অঙ্ক হিসেবে আসুক বা এমসিকিউ আসুক, তুমি সহজে করতে হবে। এমসিকিউ আসলে কি হবে, ডাইরেক্ট কিউ ইকুয়াল টু IT মান বসে গুণ করতে হবে, সৌন্দর্য দেখাতে হবে না। কারণ এমসিকিউ ডাইরেক্ট রাফে করবো, পাশেই খাতার পাশে রাফে করবে আর অ্যান্সার বসিয়ে দেবে। আর যদি 2 নম্বরে দেয় অঙ্ক দেয়, তাহলে সুন্দর করে লিখবে প্রদত্ত, এখানে লিখবে কি প্রদত্ত, আর T ইকুয়াল টু 5 মিনিটস বা 5 মিনিট সমান 5 × 60 সেকেন্ড, I ইকুয়াল 6 অ্যাম্পিয়ার। তারপর লিখবো আমরা জানি I ইকুয়াল টু Q/T। এবার ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার কত বলছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 1.8। কোশ্চেন নাম্বার 1.8 কি বলছে দেখে নাও, কোন ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রাখলে রোধ বৃদ্ধি পায়? কোন ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রাখলে রোধ বৃদ্ধি পায়? অপশানগুলো কি কি বলেছে দেখে নাও, আমি অপশানটা নিচেই লিখে দিচ্ছি, কারণ এই কোশ্চেনটার ডাইরেক্ট অ্যান্সারটা তোমাকে জানতে হবে। কোশ্চেন অপশান এটা কি বলছে দেখে নাও। অপশান এ হচ্ছে কি লোহা, তারপরে তামা, বিসমাথ। লোহা, অপশান বি তামা, অপশান সি বিসমাথ, অপশান ডিটা কি বলছে দেখে নাও। অপশান ডি হচ্ছে সেলেনিয়াম। ওকে, তা সঠিক উত্তর কোনটা হবে দেখে নাও, এটা তোমার একটু মুখস্থ রাখবে। ওকে, কিছু জিনিস তোমার মুখস্থবিদ্যা রাখতে হবে। সেটা যাক বিসমাথ। ওকে, কি আছে দেখে নাও, এটা বিসমাথ। তাহলে বিসমাথের ক্ষেত্রে হচ্ছে কি চুম্বক ক্ষেত্রে রাখলে এর রোধটা
বৃদ্ধি পায়। ওকে, এটা মনে রাখবে, বিসমাত হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 1.9। কোশ্চেন নাম্বার 1.9, কোনটি সঠিক নয়? 4টে অপশন দিয়েছে, এর মধ্যে কোন অপশনটাই সঠিক হবে না, ভুল দেওয়া আছে। 4টে সমীকরণ আছে, খুব সহজেই আমরা এটা সমাধান করতে পারবো। দেখে নাও, বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে, বিশেষ করে চলতড়িৎ চ্যাপ্টারটা, বারো বলছি, দুটো চ্যাপ্টার ভালো করে পড়বে, একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে চলতড়িৎ। এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে পড়তে পারো, তাহলে দেখবে তোমার ভৌতবিজ্ঞানের কোনো ভয় থাকবে না। তাছাড়া আমি এই দুটো চ্যাপ্টার উপর পুরো টোটাল ভিডিও করেছি, সায়েন্স ভিডিও চ্যানেল যাবে, প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে চলতড়িৎ আর আলো এই চ্যাপ্টারটা আমি ডিটেলসে ভিডিও করেছি। ভালো করে মনোযোগ সহকারে দেখে নেবে। যদি ভিডিওটা কমপ্লিট দেখে নিতে পারো, তাহলে দেখবে কোনো সমস্যা তোমাকে করতে হবে না, তোমার সমস্ত কোশ্চেন তুমি ওখান থেকে পেয়ে যাবে, যদি এগুলো ভালো করে পড়ে থাকো। তাহলে কোশ্চেন নাম্বার 1.9 অপশান এ। অপশান এ কী বলছে দেখে নাও, H = VIT, H = VIT। অপশান বি হচ্ছে দেখে নাও কি, অপশান বি হচ্ছে কি V²RT, V²RT, H = V²RT। অপশান সিটা কি বলছে দেখে নাও, J = I²RT, J = I²RT। ওকে, J = I²RT। তারপর হচ্ছে কি D = V²R, D = H = V, D অপশান ডি হচ্ছে V²/R × T। এই 4টে অপশান দিয়েছে, তাহলে কোনটা সঠিক হবে, তাই না? কোনটি সঠিক হবে? খুবই সহজ, দেখে নাও। আমরা জানি কি H = I²RT, তাই না? এটা আমরা তো এটা জানি, H = I²RT। এই দেখেন, H = I²RT, যে আইকে কনভার্ট করতে I = V/R, তাই না? আমরা তো জানি I = V/R। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই, তাহলে H = V/R তার হোল স্কোয়ার ইন্টু RT স্মল t, তাহলে V²/R² ইন্টু RT। তাহলে আর কাটবে, H = V²/R × T। এখানে দেখে নাও কি বলছে, কি অপশান বিটা দেখে নাও কি বলছে, V²RT, এটা হচ্ছে কি V²/R × T। তাহলে দেখে নাও কোনটা সঠিক হচ্ছে, কোনটা সঠিক হবে দেখে নাও, অপশান বি। কারণ এই সমীকরণটা ভুল, এই সমীকরণটা ঠিক না। H = V²RT সঠিক নয়, কারণ কি আমরা তাপের ক্ষেত্রে জুলের তাপের ক্রিয়াটা কি ছিল, এই তাপ = I²RT, I জানি ওহমের সূত্র থেকে I = V/R। তাহলে V/R এর হোল স্কোয়ার, আয়ের জায়গায় বসলাম, তা V²/R² × RT, আর কাটলে V²/R × T। তাহলে এটা ঠিক আছে, কিন্তু এটা সঠিক নয়, তাহলে এটা ভুল, এইটা ভুল। তার মানে ভুল বলতে কি, এই ইকুয়েশনটা ভুল, অর্থাৎ অপশানটা সঠিক। কোশ্চেনে কি বলেছিল, কোনটি সঠিক নয়? কোশ্চেনগুলো বারবার ভালো করে পড়বে, তাড়াহুড়ো করতে গিয়ে ভাববে যে যেটা সঠিক সেটা বের করতে বলেছে, তাহলে কোনটি সঠিক নয় সেটা বলতে হবে। তাহলে অপশান বি এইটা সঠিক, H = V²RT, এটা সঠিক হবে না, তাহলে এইটা হচ্ছে রাইট অ্যান্সার। যেমন যে তুমি এটা কনফিউজ হতে পারো, তো এটা যে তো I²RT হবে না, তাহলে এটা ভুল। যে হচ্ছে কি একক, জুল, তাপের এসআই একক কি জুল, তাহলে যে I²RT, তার ঠিকই আছে, ওটা ঠিক আছে। V = IT, এটাও ঠিক আছে। দেখেন কি হবে, আমি যদি এখানটায় দেখে নাও আরকে রিপ্লেস করি, H = I², আরটা কী হবে এখানটা থেকে বলতে পারি কি R = V/I, তাই না? V/I × T, তাহলে I কাটলে VIT। তাহলে ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, শুধু অপশান বিটা ভুল ছিল, তাহলে ওইটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, পরের কোশ্চেন 1.10, 10 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, কোন শ্রেণীর সমস্ত মৌল গ্যাসীয়? কোন শ্রেণীর সমস্ত মৌল গ্যাসীয়? খুবই সহজ, একদম খুবই সহজ। এটা এই প্রশ্নটা খুবই সহজ দিয়ে দিয়েছে, দেখে নাও। পর্যায় সারণী যদি এমনি নর্মালি পড়লে এটা বুঝতে হবে, যে মৌল কারোর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করবে না, যেই গ্রুপের মৌলগুলো, তারাই হচ্ছে কি গ্যাসীয়। এবার জানো কারা, যারা বেশি স্টেবল তারা, তাই না? কোশ্চেন নাম্বার 1.10, অপশানগুলো লিখছি। অপশান এ বলছে, দেখে নাও কি বলছে, 15 নম্বর শ্রেণী, 16 নম্বর, 15, 16, 17, 18, 15 নম্বর শ্রেণী। ওকে, অপশান বি 16 নম্বর শ্রেণী
অপশন সি 17 নম্বর শ্রেণী, অপশন ডি 18 নম্বর শ্রেণী। তাহলে কোন শ্রেণীর মৌলগুলো গ্যাসীয়, মানে কি বলছে কি এখানে কোন শ্রেণীর মৌল গ্যাসীয়, সবাই গ্যাসীয়, সেটা কি হচ্ছে কি হ্যালোজেন গ্রুপের, অর্থাৎ যাদের আমরা নোবেল গ্যাস বলি, হিলিয়াম, নিয়ন, জেনন, আর্গন, ক্রিপ্টন, এগুলো সঙ্গে কি 18 নম্বর গ্রুপে, এদের বলা হয় নোবেল গ্যাস। এরা না কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, না কোনো কিছু ইলেকট্রনের আদান প্রদান করবে। এদের বাইরে সবার কি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা অষ্টকপূর্ণ হয়ে গেছে, এদের বাইরের কক্ষে কি 8টা ইলেকট্রন কমপ্লিট হয়ে আছে, সেই জন্য এরা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, আর এরা গ্যাসীয় অবস্থা থাকে। এই গ্রুপের সমস্ত মৌলগুলো গ্যাস। তাহলে এটা কি হবে, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার, 18 নম্বর গ্রুপ, বা বলা যেতে পারে কিটা যে নোবেল গ্যাস গ্রুপ। ওকে, তাহলে এটা হচ্ছে কি 10 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11টা কি বলছে দেখো না, যে ক্ষার ধাতুর বিজারণ দেখো না কি বলছে, যে ক্ষার ধাতুর বিজারণ ক্ষমতা সব থেকে কম সেটি হলো, যে ক্ষার ধাতুর বিজারণ ক্ষমতা সব থেকে কম সেটি হলো অপশান এ লিথিয়াম, অপশান বি পটাশিয়াম, অপশান সি সিজিয়াম, অপশান ডি সোডিয়াম। তা দেখো না আমি এখানটায় লিখছি কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 1.11 অপশান এ। অপশান এটা কি বলছে দেখে নাও লিথিয়াম, অপশান বি কি আছে দেখে নাও পটাশিয়াম, অপশান সি সিজিয়াম, অপশান ডি সোডিয়াম। তাহলে যে ক্ষার ধাতুর কি হচ্ছে বিজারণ ক্ষমতা সব থেকে কম সেটি হলো, তাহলে সঠিক উত্তর কি হবে অপশান সি। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার, সিজিয়াম। ওকে, সিএস। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 1.12 12 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখে না, সোডিয়াম ক্লোরাইড ক্লাসের গঠন, সোডিয়াম ক্লোরাইডের ক্লাসের গঠন কেমন হবে? অপশানগুলো কি আছে দেখে নাও। তার আগে আমি এখানে একটু মুছে দিচ্ছি। পুরো এমসিকিউ কোশ্চেনটা আজকে তোমাদের কমপ্লিট করে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। প্রত্যেকটা আমি চ্যাপ্টার তোমাদের এইভাবে ব্যাখ্যা সহকারে কোনটা কেন আছে সমাধান করে অ্যান্সারটা তোমাদের জানাবো। তাহলে কোশ্চেন নাম্বার কত দেখো 1.12 অপশান এ। অপশান এটা বলছে দেখে নাও সরভুজাকার। অপশান বিটা কি বলছে দেখে নাও পিরামিডাকার। অপশান সিটা কি বলছে দেখো না চতুস্তলকীয়। ওকে, স্থলকীয়। অপশান ডিটা কি বলছে দেখো না অষ্টতলকীয়। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে দেখে না, সঠিক উত্তর কি হবে অপশান ডি অষ্টতলকীয়। ওকে, তাহলে সোডিয়াম ক্লোরাইড NaCl এর ক্লাসের গঠন হবে কি অষ্টতলকীয়, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, পরে কোশ্চেন 1.13 13 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো Ca2+। ওকে, Ca2+ আয়নের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো, Ca2+ আয়নের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো। অপশানগুলো কি দেখে নাও, আমি এটা সমাধান তোমাদের বলবো। 1.13 হচ্ছে অপশান এ হচ্ছে দেখে নাও কত 20টি। অপশান বি কত বলছে দেখে নাও 18 8। ওকে, 20 18 8 আর 2 20 18। অপশান সি 8, অপশান ডি 2। সি এর দেখে নাও, সি এর হচ্ছে কি পরমাণু সংখ্যা হচ্ছে 20। ওকে, 20। এর ইলেকট্রন বিন্যাসটা কি দেখে নাও, সি এর ইলেকট্রন বিন্যাস কি আছে, এর ইলেকট্রন বিন্যাস কেমন আছে, প্রত্যেকটা অরবিটে কটায় করে ইলেকট্রন থাকবে সেটা দেখে নাও 2 + 8 + 8 তাহলে কত 10 8 + 2। ওকে, 2 আর 10 10 আর 8 18 19 20। ওকে, এবার দেখো Ca+2 অর্থাৎ দুটো ইলেকট্রন কি হয়েছে বাইরে চলে গেছে, বেরিয়ে গেছে, তাহলে থাকে কত দেখো 2 + 8 + 8। তো সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে 8টা। তাহলে এটা কেমন হবে, এটাকে আমরা অন্যভাবে দেখাবো দেখো না, দুই রকমভাবে দেখাবো, যেইটা তোমার সুবিধা লাগবে সেইটা মনে রাখবে। তাহলে এইটা একটা হতে পারে, এবং এখানে যদি আমি অরবিটটা আঁকি প্লাস আছে, তাহলে কটা কক্ষপথ হবে দেখে নাও 1 2 3 1 2 3। তাহলে শুধু
এখানটায় দুটো ইলেকট্রন থাকবে, আর বাদ বাকিটায় কটা করে থাকবে? 8টা করে। এখানেও 8টা, এখানেও 8টা, তাহলে সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 8টা। যদি এইটা সিএস বলতো তাহলে বাইরে কক্ষপথে দুটো ইলেকট্রন থাকতো, যেহেতু এই দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে থাকবে কত? 8টা। এইভাবে রাখতে পারো। বা সি এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা স্পিন আকারে দেখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। ওকে, এটা অর্থাৎ 1s1 প্রথম কক্ষপথ, এটা হচ্ছে কি প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ, 4টে কক্ষপথ। তাহলে দেখো Ca+2, তার মানে কি দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, অর্থাৎ চতুর্থ কক্ষপথে যে দুটো ইলেকট্রন ছিল সেটা বাইরে চলে গেছে। তাহলে থাকে কত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এই 3, 2 এগুলো হচ্ছে কক্ষপথ সংখ্যা। তা 3 দেখো 3 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন আছে? এখানে দুটো, এখানে 6টা, তাহলে 8টা, টোটাল 8টা। তার বাইরে কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 8টা। এখানে যদি আমরা এইভাবে ভাঙি, সি হচ্ছে 2 + 8 + 8 + 2, তো শেষ কক্ষপথ দুটো ছিল, কিন্তু সি এর 2+ করলে দুটো ইলেকট্রন তারপরে বেরিয়ে গেছে, তাহলে থাকে কটা? 8টা। তাহলে টোটাল 3টে কক্ষপথ হবে 1, 2, 3, 2, 8, 8 করে থাকবে। তাহলে সর্ববহিষ্ঠ কক্ষপথে সি এর কটা ইলেকট্রন থাকবে? অপশন সি 8টি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা এটা বোঝার চেষ্টা করবে, যদি একটু ভালো কনসেপ্ট তোমার থাকে তাহলে এইটা তোমরা বুঝতে পারো। এটা ক্লাস 11 যদি সায়েন্স নিয়ে পড়ো তখন এই বিষয়টা তোমার থাকবে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 14, 1.14 কি বলে? কোনটি তড়িৎ পরিবহন করে না? কোনটি তড়িৎ পরিবহন করে না? অপশন এ MgCl2 দ্রবণ, গলিত কস্টিক সোডা। অপশন সি HCl এর জলীয় দ্রবণ। আর অপশন ডি যে কোনোটিই নয়। দেখো না কোনটা সঠিক উত্তর হবে। আমি এখানটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি অপশানগুলো একটু শর্টে লিখে দিচ্ছি তোমাদের। কোশ্চেন নাম্বার 14, 1.14 অপশান এ কী বলছে দেখে নাও। অপশান এ বলছে কি MgCl2, MgCl2 দ্রবণ। অপশান বিটা কি বলছে দেখে নাও। গলিত কস্টিক সোডা, গলিত কস্টিক সোডা। অপশান সি কি বলছে দেখে নাও। অপশান সি বলছে এখানটাই HCl এর জলীয় দ্রবণ, HCl এর জলীয় দ্রবণ। অপশান ডি কোনোটিই নয়। ওকে, অপশান ডিটা কি বলছে? কোনোটিই নয়। কোনোটি নয়। ওকে, অপশান ডি দেখে কি বলছে? কোনোটিই নয়। তো দেখে নাও কোনটি তড়িৎ পরিবহন কি বলছে? কোনটি তড়িৎ পরিবহন করে না? MgCl2 দ্রবণ তড়িৎ পরিবহন করে, গলিত কস্টিক সোডা তড়িৎ দ্রবণ মানে তড়িৎ পরিবহন করে, HCl তড়িৎ পরিবহন করে। তাহলে কোনোটিই নয়, তাহলে এইটাই সঠিক উত্তর। তাহলে এর মধ্যে একটা অপশান নেই যে তড়িৎ পরিবহন করে না, কারণ তিনটি ABC তিনটে অপশানে যা আছে সেগুলো সবই তড়িৎ পরিবহন করে। তাহলে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার, কোনোটিই নয়। ওকে, নেক্সট এবং লাস্ট কোশ্চেন দেখানো কি বলছে। কোশ্চেন নাম্বার 15 বলছে NaCl এর লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে তৈরি হয়। অ্যানোডে কি তৈরি হবে যদি আমরা NaCl এর জলীয় দ্রবণকে দেখানো, NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ যদি করানো হয়। কোশ্চেন নাম্বার 15 খুবই সহজ অ্যান্সার আছে দেখে নাও, আর কোশ্চেনটা খুব ইজি দিয়ে দিয়েছে। 15 ওকে, অপশান এ বলছে কি সোডিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন। সোডিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন, অপশান ডি অক্সিজেন। ওকে, তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। যদি আমরা তড়িৎ বিশ্লেষণ দিলাম, এটা তড়িৎ বিশ্লেষণ দ্রবণ আছে একটাই। ওকে, তড়িৎ বিশ্লেষণ দ্রবণ ভালো করে বোঝার চেষ্টা করবো। ওকে, এখানে দুটো পাত থাকে, তোমার তড়িৎ বিশ্লেষণের চ্যাপ্টারটা হয়তো পড়েছিল তোমরা, নেগেটিভ পজিটিভ। ওকে, তাহলে এটা কি হচ্ছে? এটা ক্যাথোড, এটা হচ্ছে কি অ্যানোড, এটা নেগেটিভ, এটা পজিটিভ। এবার কি সোডিয়াম ক্লোরাইড NaCl। তো সোডিয়াম ক্লোরাইডের যদি বিশ্লেষণ করা যায় কী হবে? Na+Cl- এবার ভেঙে যাবে। ওকে, Na+Cl- এবার ভেঙে যাবে। তাহলে এখানে দুটো আয়ন তৈরি হচ্ছে,
Na প্লাস আর Cl মাইনাস। এবার দেখো কে কোন দিকে দৌড়াবে, সোজা হিসাব দেখে নাও, কে কার দ্বারা আকৃষ্ট হবে, তাই না? এটা তো হিসাব, কে কার দ্বারা আকৃষ্ট হবে। পজিটিভ পজিটিভ নিশ্চয়ই আকৃষ্ট করে না, বিকর্ষণ করে, পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে। তাহলে এখানে যাবে কি, সোডিয়াম যাবে ক্যাথোডের দিকে আর ক্লোরিন যাবে নেগেটিভ অ্যানোডের দিকে। তাহলে ক্লোরিন যদি অ্যানোডে যায় তাহলে অ্যানোডে গিয়ে কী করবে, কেন যাবে, গিয়ে এখান থেকে কী করবে, এখানে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু তৈরি করবে, তারপর দুটো ক্লোরিন মিলে গিয়ে ক্লোরিন অণু তৈরি করবে Cl2। ওকে, তাহলে এখানে কোশ্চেনটা, আর এখানে অন্যদিকে বলতে পারে কি, ক্যাথোডে কি আসবে, সোডিয়াম আসবে, এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম হয়ে যাবে। তাহলে এখানটায় কি হবে সিডিয়াম, আর এখানটায় কি হবে ক্লোরিন। তাহলে অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন আর ক্যাথোডে উৎপন্ন হবে কি সোডিয়াম। সিম্পল হিসাব। কোশ্চেনে কি বলছে কি, NaCl এর লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে তৈরি হয়, অ্যানোডে তাহলে কি উৎপন্ন হবে, ক্লোরিন। সিম্পল হিসাব, অ্যানোডে ক্লোরিন তৈরি হবে। তাহলে অপশান দেখে নাও, অপশান সি, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। NaCl যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি Na প্লাস Cl মাইনাস হবে, ক্যাথোড হচ্ছে নেগেটিভ প্লেট, অ্যানোড হচ্ছে পজিটিভ প্লেট, পজিটিভ নেগেটিভ দিকে দৌড়াবে, নেগেটিভ পজিটিভের দিকে দৌড়াবে। তাহলে নেগেটিভটা কি আছে ক্লোরিন, ক্লোরিন কোন দিকে দৌড়াবে, পজিটিভ দিকে, পজিটিভ কি আছে অ্যানোড, তাহলে অ্যানোডের দিকে কে দৌড়াবে, অ্যানোড দিকে যাবে কি ক্লোরিন। তাহলে ক্লোরিন কি করবে, অ্যানোডে গিয়ে একটা ইলেকট্রন বর্জন করবে, বর্জন করে ক্লোরিন হয়ে যাবে, তাহলে এখানে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। সোডিয়াম কোথায় আসবে, ক্যাথোডে আসবে, সোডিয়াম উৎপন্ন হবে, তাহলে অ্যানোডে কি উৎপন্ন হচ্ছে ক্লোরিন, তাহলে Cl2 রাইট অ্যান্সার। অপশন বি ইজ এ, অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে 307 নম্বর পেজের যে 15টা MCQ প্রশ্ন ছিল, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহকারে তোমাদের আলোচনা করলাম। কেমন লাগলো ভিডিওটি সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা এরকম ভিডিও চাও কিনা রেগুলার সেটা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।